চাঁদপুর গ্রামে টুনি নামের একটি মেয়ে বসবাস করত। টুনির বাবা মা কেউ না থাকায় সে তার দাদুর সাথেই থাকত। টুনিদের উঠোনে একটা বিশাল লাউ গাছ ছিল। গাছটা কেমন যেন অন্যরকম ছিল। কেউ বলতো এতে জাদু আছে, আবার কেউ বলতো গাছটা নাকি কথা বলতে পারে। টুনি, ও টুনি, দাদু ভাই, এদিকে আয় তো। আমি রান্না করতে যাব। তুই কি খাবি আগে থেকেই বল। খেতে বসে পরে যেন বায়না করিস না, কেমন? দাদু, রোজ এত সকালে তোমার কি করে ঘুম ভাঙে? কোনো দিনও তো দেরি করে উঠো না, রোজ রোজ সকালে উঠে পড়ো। আমারটা না হয় পরে বলবো রে, আগে তুই বলতো দাদু, তুই এমন পাকা পাকা কথা কোথা থেকে বলিস? এটার জন্য বুদ্ধি লাগে দাদু, বুদ্ধি, বুঝলে তো? আর কথা বলার ইচ্ছে লাগে দাদু। এছাড়া আমি কথা বলতে খুব পছন্দ করি। হ্যাঁ রে পাকনা বুড়ি, আর আমারও ইচ্ছে থাকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠব, তাই রোজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি রে। এত সকাল সকাল যে কারো ঘুম থেকে উঠতে মনে চায় সেটা শুধু তোমাকেই দেখলাম দাদু। আমার তো এত সকাল সকাল ঘুম থেকে উঠতে একটু মন চায় না। আমার মতো তো আর তোর মাথায় কোনো চিন্তা নেই, তাই তো তোর এত ঘুম আসে। কেন দাদু, তোমার মাথায় আবার কিসের এত চিন্তা? কি চিন্তায় তোমার ঘুম আসে না শুনি? কিসের আর চিন্তা হবে? তোর চিন্তা। তুই ছাড়া তো এই পৃথিবীতে আমার আর কেউ নেই রে। তাই তুই কি খাবি, কি করবি, কোনটা করলে ভালো হয়, সেসবের চিন্তা করি রে দাদু ভাই। দাদু, তোমাকে আমায় নিয়ে অত চিন্তা করতে হবে না, এখন তো আমি বড় হয়ে গেছি দাদু। আমি চিন্তা করব না তো কে তোকে নিয়ে চিন্তা করবে বল তো দাদু? তোর মা বাবা তোকে আমার কাছে রেখে গেছে। আমার সব চিন্তা ভাবনা তো শুধু তোকে ঘিরেই রে। আচ্ছা দাদু, বাবা মা কি আমায় একটু ভালোবাসতো না? কি বলছিস দাদু এসব? তুই তো তোর মা বাবার চোখের মনি ছিলি রে। ওরা তোকে অনেক বেশি ভালোবাসতো। তাহলে বাবা মা আমাকে ছেড়ে কেন চলে গেল দাদু? কাঁদিস না রে দাদু, সবই আমাদের কপালের লিখন। এতে আমাদের কোনো কিছু করার নেই, কোনো কিছু করার নেই রে। হ্যাঁ দাদু, বুঝতে পেরেছি। তুমিও কেঁদো না, তুমি আর আমি একসাথে থাকলে আমাদের আর কারোর লাগবে না। আমরা দুজনে একসাথে থাকলে আমাদের আর কারোরই দরকার নেই। ঠিক বলেছিস রে দাদু, একদম ঠিক বলেছিস। ঠিক বলেছি তাহলে? এবার একটু হাসো, তোমার হাসি মুখ না দেখলে যে আমার একদম ভাল লাগে না। না রে দাদু, এখন আর হাসবো না। মুখে কি হাসি সব সময় থাকে রে? দাঁড়াও, আমিও দেখছি তুমি কতক্ষণ না হেসে থাকো। ঘড়ি চালে টিক টিক, আর আমার দাদু হাসবে পিক পিক। ধুর পাগলি, কি যে বলিস না। আচ্ছা নে, এবার তো হাসলাম, সব কিছু বাদ দে। কি খাবি সেটা বল। অনেক বেলা হয়ে যাচ্ছে, কি রান্না করব? দাদু, তোমার যেটা মন চায় তুমি সেটাই রান্না করো, আমি সেটাই পেট ভরে খাবো। আজ তাহলে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করব। তুই গিয়ে একটু শাক নিয়ে আয় তো। উফ দাদু, তোমার হাতে চিংড়ি দিয়ে লাউ শাক রান্না যে কি মজা, মনে হয় আঙুল চেটে ফুটে খেয়ে নি। হ্যাঁ রে, মজার কথা না হয় পরে চিন্তা করিস। যা তো, গিয়ে আমাদের উঠানের লাউ গাছটা থেকে কিছু লাউ শাক নিয়ে আয়। জানো দাদু, আমাদের এই লাউ গাছ থেকে শাক তুলতে আমার যেন কেমন লাগে। তুমি চাও না? তুই যা না রে দাদু, আমি তাড়াতাড়ি করে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নেই। আচ্ছা যাচ্ছি, অল্প করে তুলে আনবো কিন্তু। শাকসবজি সবসময় অল্প ভালো লাগে। এরপর টুনি উঠোনের লাউ গাছের কাছে গিয়ে গাছের দিকে তাকালো। গাছটা দেখে তার কেমন যেন লাগছিল। না,
এই লাউ গাছটা দেখলে আমার গায়ের মধ্যে যেন কাঁটা দিয়ে ওঠে। গাছটা ভালো সুবিধে মনে হয় না। দাদু, দাদু কোথায় তুমি? তোকে ভয় পেতে হবে না, আমি এখানেই আছি। ওটা সামান্য লাউ শাক, ওটা দেখে ভয় পাওয়ার কি আছে? দাদু, কেমন শাক তুলে নিয়ে আসবো? লাউয়ের পাতা সরিয়ে সরিয়ে জালি জালি পাতাগুলো নিয়ে আয়। জালি শাক খেতে খুব মজা লাগে রে। আচ্ছা দাদু, আনছি। এরপর টুনি পাতা সরিয়ে সরিয়ে জালি পাতা খুঁজতে লাগলো। হঠাৎ পাতা সরাতেই তার চোখ পড়ল একটা ছোট্ট সোনালী দরজার ওপর। সে অবাক হয়ে দরজাটার দিকে তাকিয়ে রইল। হায় হায়, লাউ গাছের মধ্যে আবার দরজা আসলো কোথা থেকে? দরজাটা দেখতে কি সুন্দর। দরজাটা কি খুলবো? টুনি, তুই এখনো লাউ পাতা না তুলে আবার কোন দরজার কথা বলছিস রে? দরজা টরজা পরে খুলিস, আগে লাউ পাতা দিয়ে যা, আমি রান্নাটা বসাবো। ও দাদু, দাদু দেখে যাও কি? লাউ গাছে একটা সুন্দর দরজা গো, দেখতে একেবারে সোনার মতো। কটা শাক তুলতে গিয়ে কি বকছিস তুই? লাউ শাকের ভেতর দরজা আসবে কোথা থেকে রে? আমাকে কি পাগল মনে হয় নাকি? ধুর বাবা, দাদু তো আমার কথা বিশ্বাসই করছে না। আগে আমি দরজাটা খুলে দেখি কি আছে এটার মধ্যে, তারপর দাদুকে দেখাবো। এরপর টুনি দরজাতে হাত রাখতেই টুনিও যেন খুব ছোট্ট হয়ে গেল। দরজার ভেতর গিয়ে ঢুকে দেখলো এক আশ্চর্য জগৎ। ঝুলন্ত লাউগুলো যেন ছোট ছোট বাতির মতো জ্বলছে। চারপাশে ছোট ছোট লাউ পড়ি আর লাউয়েরা ঘুরে বেড়াচ্ছে। আরে, এটা যে এক অন্য জগৎ। লাউ গাছের ভেতর যে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো, এটা তো আমি কখনো চিন্তা করিনি। আর এত সুন্দর দৃশ্য তো আমি আগেও কখনো দেখিনি। কে 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 তুমি? আমার এখানে কেমন করে এলে? কি হলো, কথা বলছো না কেন? কে তুমি? এখানে কিভাবে এলে? এটা তো আমাদের গোপন রাজ্য, এখানে তো কেউ আসতে পারে না। তাহলে তুমি কিভাবে এলে বলো? আরে আরে চিংড়ি মামা, রাগ করছো কেন? রাগ করো না, আমি তো এসেছিলাম লাউ শাক নিতে। দাদু চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করবে তাই। কিন্তু লাউয়ের কচি পাতা খুঁজতে এসে এই রাজ্যের দরজাটা চোখে পড়লো, তাই ভেতরে এলাম। চোখে পড়লো আর অমনি চলে এলে? মানে দরজাটাতে হাত দিতেই খুলে গেছে, এর জন্যই দেখার খুব ইচ্ছে করছিল যে কি আছে এই দরজার মধ্যে। শোনো মেয়ে, আমি হলাম এই রাজ্যের রাজা। আমাদের রাজ্যে ঢুকে তুমি অনেক অপরাধ করেছ, এর শাস্তি তোমাকে পেতেই হবে। কি হলো চিংড়ি রাজা, আপনি এখানে কাকে শাস্তি দেবার কথা বলছেন? লাউ রানী, তুমি এখানে? হ্যাঁ, আপনাকে অনেকক্ষণ না দেখতে পেয়ে খুঁজতে এলাম এখানে। এই দেখো রানী, আমাদের রাজ্যে কে যেন ঢুকে পড়েছে, তাই ওকে আমি শাস্তি দেওয়ার কথা বলছি। আরে চিংড়ি রাজা, এ তো টুনি। লাউ রানী, তুমি একে চেনো নাকি? হ্যাঁ চিংড়ি রাজা, ওদের উঠোনই তো আজ কত বছর ধরে লাউ গাছ লাগানো, সেই লাউ গাছের ভেতরেই তো আমাদের রাজ্য। ও তাই নাকি? হ্যাঁ, ওকে আপনি শাস্তি দিবেন না, ওকে কটা লাউ শাক দিয়ে দিন। শাস্তি না দিলেও যদি লাউ শাক দিতেই হয়, তবুও ওকে একটা পরীক্ষা দিতেই হবে যে। কেন কেন চিংড়ি রাজা, ওদের লাউ শাক ওরা নেবে, এটা পরীক্ষা নেওয়ার কি আছে? আছে লাউ রানী, ও যদি আমার পরীক্ষায় পাশ করতে পারে তবে আমি ওকে জাদুকরি লাউ গাছের শাক দেব। হোমা তাই নাকি? জাদুকরি লাউ শাক খেতে যে সত্যি খুব সুস্বাদু। হ্যাঁ লাউ রানী, সেটাই। শোনো মেয়ে, লাউ শাক নিতে হলে তোমাকে আমাদের 3টি পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষা? কেন? আমাদের কাছে লাউ শাক আমি নেব, তাতে আমি পরীক্ষা দিতে যাব কেন? কারণ চিংড়ি রাজা না চাইলে
তুমি আমাদের রাজ্য থেকে তোমাদের বাড়ি আর ফিরে যেতে পারবে না। আচ্ছা, এটা তো লাউয়ের রাজ্য, তাহলে এখানে চিংড়ি রাজার কথায় সব হবে কেন? কারণ চিংড়ি ছাড়া কোনো লাউয়ের স্বাদ আর শক্তি কিছুই থাকে না। এই মেয়ে, তুমি এখানে এসো, আমার সাথে কথা বলো। আচ্ছা বেশ, চিংড়ি রাজা বলো তাহলে আমাকে কি পরীক্ষা দিতে হবে? শোনো মেয়ে, তোমার প্রথম পরীক্ষা, এই লাউ গাছের সবচেয়ে বড় পাতাটা তোমায় খুঁজে আনতে হবে। এটা কি করে সম্ভব? এত বড় লাউ রাজ্য থেকে আমি বড় লাউ পাতা কিভাবে খুঁজে বের করব? তোমার হাতে একটা সময়ের কাঁটা দেওয়া হবে, ওটা শেষ হওয়ার আগেই তোমাকে খুঁজে বের করতে হবে, কেমন? কিন্তু এত তাড়াতাড়ি আমি কি করে পারবো? তোমার সময় শুরু হয়ে গেছে। আমি আমার রাজসভায় গেলাম, তুমি এখানেই এসো। লাউ রানী, চলো। শোনো টুনি, তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, তোমার বুদ্ধি খাটিয়ে কাজ করো, তাহলে নিশ্চয়ই সফল হবে। আমি গেলাম তাহলে। ধন্যবাদ লাউ রানী। আরে বাবা, সময় তো দৌড়তে শুরু করেছে, এখন আমি কি করব? যাই দেখি, পাতা খোঁজা শুরু করি কি। এরপর টুনি সারা গাছে লাউয়ের বড় পাতাটা খুঁজতে লাগলো, কিন্তু সে পাতা সে খুঁজেই পেল না। হতাশ মনে সে গাছের নিচে বসে পড়ল। কিছু সময় বসে থাকার পর সে কারো চিৎকার শুনতে পেল। কে আছো? কে আছো? আমাকে বাঁচাও, দয়া করো, দয়া করো আমাকে, আমি তো মরে গেলাম, বাঁচাও আমাকে, রক্ষা করো, রক্ষা করো। আরে, কারো চিৎকার শোনা যাচ্ছে, এভাবে কে চিৎকার করছে? গিয়ে দেখি তো। টুনি দেখলো একটা ফড়িং লাউ গাছের লতার সাথে জড়িয়ে আছে। ইস, কি অবস্থা! তাড়াতাড়ি ফড়িংটাকে বাঁচাতে হবে, না হলে তো সে মরেই যাবে। আহ, একটুর জন্য বেঁচে গেলাম, তুমি না এলে তো আমি জানেই মরে যেতাম। ধন্যবাদ উপকারী বন্ধু, আমার জান বাঁচানোর জন্য। এ কি বন্ধু, আবার ধন্যবাদ দিচ্ছ কেন? তা বন্ধু, তুমি এই লাউয়ের রাজ্যে কি করছো? আর বলো না বন্ধু, এখানে এসে তো আমি বিপদে পড়ে গেছি। কি বিপদে পড়েছো? আমাকে খুলে বলো, দেখি আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি কিনা। শোনো তাহলে। ও বন্ধু, তার মানে তুমি সব থেকে বড় লাউ পাতাটা খুঁজে পাচ্ছ না, তাই তো? হ্যাঁ বন্ধু, তাই। আশপাশের সব পাতাগুলো ভালো করে দেখেছি, কিন্তু পাতাগুলো তো প্রায় সবই একরকম। বুঝতে পারছি না কোনটা বড় আর কোনটা ছোট। কোনো চিন্তা করো না বন্ধু, আমি তোমাকে সাহায্য করব। সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, মন দিয়ে শোনো। আমি একটা পাতাতে বসবো, আমি বসার পর যে পাতাটা ঝলমল করে উঠবে সেটাই সবচেয়ে বড় লাউ পাতা, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা কাজ শুরু করি, সময় তো শেষের দিকে। আচ্ছা চলো বন্ধু। এরপর ফড়িং একটার পর একটা পাতাতে বসতে লাগলো, আর টুনিও মনোযোগ দিয়ে দেখতে লাগলো। হঠাৎ সে দেখলো একটা পাতা ঝলমল করছে। টুনি দৌড়ে গিয়ে সেটা তুলে নিল। ফড়িং বন্ধু, পেয়েছি। সময় তো প্রায় শেষের দিকে, এখন আমি চিংড়ি রাজার রাজসভায় কিভাবে পৌঁছবো? তুমি আমার পিঠের ওপর বসে পড়ো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কিন্তু তুমি তো অনেক ছোট, আমি তোমার পিঠের ওপর কিভাবে উঠবো? তোমার হাতের লাউয়ের পাতাটা আমার গায়ে ছুঁড়ে দাও, আমি কিছু সময়ের জন্য বড় হয়ে যাব। ওমা, তাই নাকি? এরপর টুনি তার হাতের লাউ পাতাটা ফড়িং এর গায়ে ছুঁয়ে দিল, আর অমনি ছোট্ট ফড়িংটা বিশাল বড় ফড়িং এ রূপান্তরিত হলো। আরে বন্ধু, তুমি তো অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ বন্ধু, তুমি তাড়াতাড়ি আমার পিঠে উঠে পড়ো, না হলে খুব দেরি হয়ে যাবে। আসো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো।
বন্ধু, আমাকে শক্ত করে ধরো কিন্তু। দেখো কিভাবে তোমাকে পলকের মধ্যে চিংড়ি রাজার রাজসভায় নিয়ে যাই আমি। শক্ত করে ধরবে আমায়। আহ, তোমার পিঠে বসে উঠতে খুব মজা লাগছে। আমার খুব শখ ছিল পাখির মতো খোলা আকাশে উড়ে বেড়ানোর। আজ তুমি আমার মনের আশাটা পূর্ণ করলে বন্ধু। তোমার মনের আশা পূরণ করতে পেরেছি, এটা জেনেই খুব ভালো লাগলো। এই দেখো বন্ধু, চিংড়ি রাজার রাজসভা। যাও যাও, তাড়াতাড়ি ভেতরে চলে যাও। তুমিও আমার সাথে চলো না। না বন্ধু, আমি আর যেতে পারবো না, এবার তুমি যাও। আচ্ছা বন্ধু, বড্ড উপকার করলে। তোমার কথা আমি সারা জীবন মনে রাখবো। তোমাকেও মনে রাখবো আমি। এরপর টুনি বড় লাউয়ের পাতাটা নিয়ে চিংড়ি রাজার রাজসভায় পৌঁছে সে চিংড়ি রাজাকে লাউয়ের পাতাটা দেখালো। তুমি তো খুবই বুদ্ধিমান। এত পাতার মধ্যে থেকে বড় পাতাটা বেছে এনেছো, তাও আবার সময় শেষ হওয়ার আগেই। তোমার বুদ্ধি দেখে আমি খুবই খুশি হলাম। ধন্যবাদ চিংড়ি রাজা। এবার তোমার দ্বিতীয় পরীক্ষা নেব। বলো তো, আমাদের লাউ রাজ্যের কোন অংশ সবচেয়ে বেশি শক্তিশালী? লাউ গাছের সবচেয়ে শক্তিশালী অংশ হলো এর লতা, কারণ লতা না থাকলে লাউগুলো ঝুলতে পারতো না। বাহ বাহ, ঠিক বলেছ, একেবারেই ঠিক কথা। লতা না থাকলে গাছের কোনো শক্তিই থাকে না। আমার দ্বিতীয় পরীক্ষা কি, সেটা একটু বলুন তাড়াতাড়ি। কেন টুনি, আমার এই রাজ্য কি তোমার কাছে ভালো লাগছে না? না না, ভালো না লাগার কি আছে? আপনাদের রাজ্যটা খুব সুন্দর, একেবারে স্বপ্নের মতো। তাহলে তুমি তাড়াতাড়ি চলে যেতে চাইছো কেন? কারণ আমার দাদু আমার অপেক্ষায় বসে আছে। আমি লাউ শাক তুলে নিয়ে গেলে দাদু চিংড়ি দিয়ে লাউ শাক রান্না করবে। ও আচ্ছা, এই কথা। আচ্ছা, তোমার তৃতীয় পরীক্ষা হলো লাউ শাক রান্না করতে হলে এতে কি কি দিতে হয়, যা দিলে লাউ শাক খেতে সব থেকে বেশি মজা লাগে? এ তো খুব সহজ, এটার উত্তর হবে মন। কেন কেন? এত জিনিস থাকতে মন হবে কেন? কারণ রান্না করার সময় যত কিছুই দাও না কেন, মন দিয়ে যদি রান্না না করো তবে কোনো খাবারই ভালো হবে না। সাবাস টুনি, তুমি তো আমার 3টা পরীক্ষাতেই পাশ করেছো। তাহলে তাহলে এবার আমায় যেতে দিন। হ্যাঁ, তোমাকে তো যেতে দেব, কিন্তু আমাকে বলো তো, এত ভালো কথা তোমাকে কে শিখিয়েছে? আমার দাদু। আমার দাদুই আমার আপনজন। আমার দাদুই আমার শিক্ষক। আমার দাদু আমার কাছে সবকিছু। কেন টুনি, তোমার মা বাবা তোমাকে কিছু শেখায়নি? আমি সেই ছোট থাকতেই তো আমার বাবা মাকে হারিয়েছি। বাড়িতে আমি আর আমার দাদুই থাকি। কেঁদো না টুনি, কেঁদো না। কেউ সারা জীবন বেঁচে থাকে না। এই নাও টুনি, তোমার লাল শাক নাও, এটা নিয়ে তুমি তোমার দাদুকে দিও। আপনাকে অনেক ধন্যবাদ লাউ রানী। শোনো টুনি, এই জাদুর বড় লাউ পাতাটা তুমি নিয়ে যাও। তোমার যখন মন চাইবে তুমি তখনই আমাদের লাউ রাজ্যে আসতে পারবে। ওমা, তাই নাকি? হ্যাঁ টুনি, লাউ রানী একেবারেই ঠিক বলেছে। এবার তুমি লাউ শাক নিতে পারো, তবে মনে রেখো, রান্নার সময় যদি মন ভালো না থাকে তাহলে শাক স্বাদহীন হয়ে যাবে। হ্যাঁ চিংড়ি রাজা, সেটা আমি জানি। আর আমার দাদু ভালোবেসে নিজ হাতে আমাদের জন্য রান্না করে। লাউয়ের পাতাটি নিচে রেখে তারপর উপরে উঠে বসো। লাউ পাতা তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেবে। ধন্যবাদ আপনাদের, আপনারা সবাই অনেক ভালো। আজ আমি আসি তবে। এরপর টুনি লাউ শাক নিয়ে বাড়ি ফিরে এলো আর তার দাদুকে লাউ শাকগুলো দিল। কি রে টুনি, তুই এই লাউ শাক কাটতে কি লাউয়ের রাজ্যে চলে গিয়েছিলি নাকি? তুমি কি করে জানলে দাদু? কি করে আবার, সেই কখন গিয়েছিস। এই উঠান থেকে কটা লাউ শাক কাটতে, তাতেই ঘন্টা ঘন্টা কেটে গেল। আমি কত জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও তোকে খুঁজে পেলাম না। হ্যাঁ দাদু, আমি লাউ শাকগুলো লাউয়ের রাজ্য থেকে এনেছি। তোর পাকা পাকা কথা বাদ দিয়ে শাকগুলো কুটতে সাহায্য কর আমাকে।
তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে তাহলে। আচ্ছা চলো দাদু, আমি শাকগুলো কুটে দিচ্ছি। শাকগুলো কেটে রান্না করে তারা একসাথে খেতে বসলো। আহ টুনি, খেয়ে দেখ আজকের লাউ শাকটা কি অসাধারণ লাগছে রে। দাদু খুবই মজা, লাউ রাজ্যের জাদুর লাউ শাক বলে কথা। এতদিন ধরে লাউ শাক খাই, কিন্তু এমন মজা তো কখনো লাগেনি। আজ এত মজা লাগছে কেন? মনে হচ্ছে এই শাকের মধ্যে অন্যরকম একটা স্বাদ আছে। হ্যাঁ দাদু, এটা কিন্তু চিংড়ি রাজার লাউ শাক। বলেছিলাম না, এটা লাউ রাজ্যের লাউ শাক, খেতে তো মজা হবেই। কি বলছিস বারবার? এটা কি সত্যি নাকি রে? হ্যাঁ গো দাদু। এরপর টুনি তার দাদুকে সব কথা খুলে বলল। এই জন্যই তো এত বছর ধরে এই গাছটি জীবিত আছে। লাউ গাছটি কোনো বছরেই নষ্ট হয় না রে। এবার দিন লাউ রাজ্যে গেলে তোমাকেও নিয়ে যাবো দাদু, দেখবে কি সুন্দর লাউ রাজ্য। আচ্ছা আচ্ছা বেশ, এবার তাড়াতাড়ি খেয়ে নে। তোর অপেক্ষায় সারাদিন বসে থেকে বড্ড খিদে পেয়েছে আমার। খেয়ে নে জলদি করে। এরপর টুনিরা মজা করে লাউ দিয়ে লাউ শাক রান্না করে খেল। টুনির যখনই মন খারাপ হতো তখনই সে জাদুর লাউ পাতার সাহায্যে লাউ রাজ্যে গিয়ে ঘুরে আসতো। দেখতে দেখতে এত ঝড় উঠলো। ওগো শুনছো গো গিন্নি, কই গো? আরে তাড়াতাড়ি করে ঘরে এসো, ঝড়ের সময় ঘরের বাইরে থাকা ঠিক না। হ্যাঁ গো, আসছি গো বিনার বাপ। বলছি যে মাজার পর যে দড়ি রাখা আছে একটু দিয়ে যাও না, ছাগলের দড়ি যে ছিঁড়ে গেছে। তাড়াতাড়ি বেঁধে ফেলো, বিনা ঘরে একা ঘুমিয়ে আছে, জেগে গেলে ভয় পাবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, চলো। কি গো, মুখটা অমন ভার করে বসে রইলে কেন? কিছু হয়েছে নাকি? খুব চিন্তা হচ্ছে গো গিন্নি, এত ঝড় হচ্ছে, না জানি কলা গাছগুলোর কি অবস্থা। এত চিন্তা করো না তো, কিচ্ছু হবে না। আশপাশে তো অনেক চাষিরই কলা গাছ আছে, তুমি নিশ্চিন্তে থাকো। সকালটা না হলে আর নিশ্চিন্ত হতে পারছি না গো গিন্নি। মহাজনের কাছ থেকে এবার চড়া সুদে ঋণ নিয়েছি, তোমার হাতের বালাটা বিক্রি করেছি, সব মিলিয়েই তো কলার চাষটা করলাম এবার। শুধু শুধু চিন্তা করে শরীরে অসুখ বাঁধাবে, তুমি নিশ্চিন্তে থাকো। সৃষ্টিকর্তা কখনো আমাদের নিরাশ করবেন না। এখন সৃষ্টিকর্তা চাইলে মাথার ছাদটুকু নিয়ে যেতে পারে, কিন্তু দিন শেষে তিনিই একটা ব্যবস্থা করবেন, দেখো। পরের দিন রামু সকাল সকাল তার কলা খেতে গিয়ে দেখলো ঝড়ে কলা গাছগুলো সব ভেঙে পড়েছে। আশপাশে সব কলা চাষিদেরও একই অবস্থা। চাষিদের হাহাকারে যেন মাঠের বাতাসও ভারী হয়ে আসছে। রামু মাথায় হাত দিয়ে তার কলা খেতেই বসে পড়ল। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! এ সর্বনাশা ঝড় যে আমাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবার এবার কি হবে আমার? আর কেঁদে লাভ নেই রে দাদা, গরিবের যে চোখের পানির কোনো মূল্য নেই। আবারও মহাজনের কাছে হাত পাততে হবে চড়া সুদে বিষ ভক্ষণ করার জন্য। মহাজনের থেকে সুদ নেবার মতো মুখটুকু যে আমার আর নেই রে দাদা। আমার এবার মৃত্যু ছাড়া কোনো পথ নেই। তা হাত পা ছুঁড়ে কাঁদতে বসেছিস নাকি রে? জমিদার মশাই, আপনি?
অবাক হবার কিছু নেই। সকাল সকাল মাঠে তোদের আহাজারি দেখতে এলাম রে। এত কেঁদে কেটে লাভ নেই। টাকা লাগলে নিস না, পরে টাকা না দিতে পারিস তো ভিটে মাটি তো দিতে পারবি নাকি? হ্যাঁ, বাচ্চা ছেলে কিচ্ছুটি বোঝে না। আয় 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 রে তোরা, চল চল দেখি সামনের গুলোর কি অবস্থা। তাই দিতে হবে, তাই দিতে হবে। বাদ তো আছে এই ভিটে মাটিটুকু। পেয়েছি পেয়েছি, বুদ্ধি পেয়েছি আমি। কিরে রামুদা, এত তড়িঘড়ি করে কোথায় চললি? সিধু, রঘু, মাজিদদা যে তোর সাথে কথা বলতে চাচ্ছিল। এখন বাড়ি যাচ্ছি, কাল সকালে কথা হবে। হঠাৎ করে একটা কাজের কথা মনে পড়ে গেল। নাও, এই জলটুকু খেয়ে নাও। সব শেষ গিন্নি, সব শেষ। একটা কলা গাছও আস্ত নেই। তুমি কি জানো বাবা, শেষ বলে কিচ্ছু নেই। যেখান থেকে শেষ হয়ে যায় সেখান থেকে আবার শুরু করতে হয়। তা কথা তো সত্যি। তোর কথা শুনে মাঝে মাঝে মনে অনেক ভরসা পাই রে মা, খুব ভরসা পাই। এই জন্যই তো আমি মন দিয়ে পড়াশোনা করছি, যেন তোমাকে সব সময় সাহায্য করতে পারি বাবা। লক্ষ্মী মা আমার, এই ভরসাটুকুই বা কজনে দেয় রে। শুরু করবো রে মা, শুরু করব, আবার নতুন করে সব শুরু করব। এই তো আমার লক্ষ্মী বাবা। তাই এবার কি চাষ করবে? আবারও সেই কলা গাছ নাকি? না রে মা, এবার পেঁপে চাষ করব। এবার মাঠে সব চাষিরা যেটা চাষ করবে তার উল্টোটা আমি চাষ করব। তোমাদের বাপ মেয়ের পরামর্শ করা হলে এবার খেতে এসো। তোমার জন্য মেয়েটা সকাল ধরে না খেয়ে বসে আছে। ও মা, তাই নাকি? তাহলে আর দাঁড়িয়ে কেন, জলদি দাও, খাবার বারো। আমি হাত মুখ ধুয়ে জল নিয়ে এক্ষুনি আসছি। ইস, আজ সকাল সকাল উঠে খেতে যেতে চাইলাম, আর আজই দেরি হলো। কই গো গিন্নি, একটু সকাল সকাল ডাকবে নাকি? কতটা বেলা হলো। সেই সকাল থেকেই তো ডাকছি, আর মোড়া ভেঙে ঘুরে ঘুরে ঘুমাচ্ছে। কাস্তে আর কোদাল কোথায়? দাও দাও, জলদি দাও। কাস্তিটা করে চালে বাবা, আর কোদালটা কোথায় যেন রেখেছি। খুকু, কোদালটা দেখ তো রান্নাঘরের পাশে, একটু এনে দে তো মা। এইসব দিয়ে কি করবে বাবা? মাঠে তো কোনো কাজ নেই আজ। কলা গাছগুলো কেটে জমিটাতে ভালোভাবে চাষ দিয়ে সেখানে পেঁপে গাছ লাগাবো রে মা। ও তাই বটো, তা মন দিয়ে কাজ করো কিন্তু। আর হ্যাঁ, কোনো চিন্তা করবে না বাবা। মা, আজ বিলুদের দুধ দেবে না? আজ খাঁটি দুধের পায়েস রান্না করবে। পাকা বুড়ির কত সে কথা, এত কথা কি তোর স্কুলে শেখায় নাকি? হ্যাঁ, কথা কি আর স্কুলে শেখায়? কথা তো আমি মন থেকে বলি মা। শোনো মা, আমি রিঙ্কুদের বাড়ি খেলতে গেলাম। বুঝলি মজিদ দাদা, সকালে এক জায়গায় বইসা পরামর্শ করতে হইব। এবার কি চাষ করবো আমরা, কি চাষ করলে আর লস হইব না। তা তোরা কি সিদ্ধান্ত নিলি? কি চাষ করবি তারা সবাই কত? আমরা এবার হক গলে আখ চাষ করবো। আখ চাষে অনেক লাভ, ঝড়েও ক্ষতি হবার কোনো সম্ভাবনা নাই।
আমারও চিন্তা ভাবনা সেইটাই আসিল। ওই দেখ রামু। কিরে রামু, কি করতেছিস? আর কি করব দাদা, কিছু তো একটা চাষবাস করে খেতে হবে, বসে তো আর থাকা যাবে না। হ, তা তো ঠিকই। আমরা এবার সিদ্ধান্ত নিছি সবাই আখের চাষ করবো। সামনে গরম, আখের দামও বেশ ভালো পাওয়া যাইব। তা তুই কি করবি? এখন আমি ঠিক বলতে পারছি না দাদা, জমিটা আগে ঠিক করে নেই। কি আর করব বলো, তোমাদের সাথে ওই আখ চাষই করতে হবে, তাছাড়া কি আর কোনো উপায় আছে নাকি? একই মাঠে সবাই এক জিনিস চাষ করলে চাষে মনোযোগী বেশি হওয়া যায়। আচ্ছা রামু, কাজ করো, তাইলে আজ আসি। পরপর কদিন রামু তার ক্ষেতের পেছনে বেশ পরিশ্রম করে খেতে ভালোভাবে চাষ দিয়ে জমিটাকে ফসলের উপযোগী করে তুলল। কি গো, তোমার ক্ষেতের কাজ কতদূর? ক্ষেত তো এখন চাষের জন্য বেশ উপযোগী। ভাবছি কাল পেঁপের চারা এনে রোপণ করব, কিন্তু এত টাকা তো হাতে নেই। নাকি আবার মহাজনের কাছে যেতে হবে, সেটাই ভাবছি। না না, মহাজনের কাছে যাবার দরকার নেই। সংসারের খরচ থেকে যে কিছু টাকা জমিয়েছিলাম তাই দিয়ে কিছু পেঁপের চারা কিনে এনো। আমার কাছেও কিছু টাকা আছে বাবা, স্কুলে যাবার সময় যে টাকা দিতে তাই জমিয়েছি। আমার মতো এমন সুখী পরিবার কজনের আছে বলো তো? বউ সন্তান এই অসময়ে সবাই আমার পাশে। ভালো ভালো পেঁপে চারা কিনবে কিন্তু বাবা, যেন তাড়াতাড়ি পেঁপে গাছ বড় হয়ে যায় আর তাড়াতাড়ি পেঁপে ধরে, আর আমি রোজ রোজ যেন মাছ মাংস দিয়ে ভাত খেতে পারি। তোর একটা ভালো জীবন দেবার জন্যই তো আমরা এত পরিশ্রম করি রে মা। তাহলে আমি আসি, তোর কথা মতো ভালো চারাই নিয়ে আসবো রে মা। রামু হাট থেকে বেশ কিছু পেঁপের চারা কিনে এনে তার ক্ষেতে রোপণ করছিল। তখন সেখানে রতন, রঘু ও মজিদ এসে রামুকে বলল, কিরে দাদা, কি রোপণ করছিস খেতে? কি আর রোপণ করব, এই যে পেঁপের চারা। ওমা, তুই যে বললি আখ চাষ করবি, তা হঠাৎ কইরা পেঁপের চারা রোপণ করতাছস যে? কি আর করব বলো, রাতারাতি মতের বদল ঘটলো, মনটা আখ চাষে সায় দিল না, তাই তো পেঁপের চারা রোপণ করছি। কি বুদ্ধি রে রামু, তোর কি বুদ্ধি! আমাগর হতে হ মিলাইয়া আখের বদলে পেঁপের চারা লাগাইতাছ। ভুল বুঝছিস তোরা আমাকে। সবাই একই জিনিস চাষ করে লস খাবো কেন? কেউ পেঁপে চাষ করো, কেউ আখ চাষ করো, কেউ অন্য কিছু চাষ করো। আমার খেতে পেঁপে হলে তোমাদেরও পেঁপে খেতে দেব, বুঝলে? এই গরমে পেঁপে খেলে শরীরও ঠান্ডা থাকবে, আবার মনও ভালো থাকবে। আমার কষ্টের ফসল, এত কষ্ট করে এই গাছগুলো আমি বড় করেছি, ঠিক নিজের সন্তানের মতো করে। আজ আমার কষ্ট সার্থক। কাল থেকে গাছের পেঁপে হাটে বিক্রি করব। আজ একটা পেঁপে বাড়ি নিয়ে যাই। খা, তাড়াতাড়ি খা, কত সময় তোদের পেছন যায় বলতো? সারাদিন খালি কাজ আর কাজ, এখনো তো আমায় অনেক কাজ করতে হবে। তাড়াতাড়ি খা দেখি। বিনা, ও বিনা, বিনা রে, এদিকে আয় দেখি। দেখেছিস, তোদের বললাম না কত কাজ পড়ে আছে আমার। ও দেখ, আরেকটা কাজের আদেশ আসতে চলেছে। হ্যাঁ মা, আসছি গো। তোরা খেতে লাগ, আমি মায়ের কাছ থেকে শুনে আসি কি করতে ডাকছে। এসেছিস? বাড়িতে তো কোনো সবজি নেই, তোর বাবাও তো এখনো ফিরলো না। তুই এক কাজ কর, তুই বরং পুকুর ধার থেকে কটা কচু শাক তুলে আন। সাথে কি আর কই, দুনিয়ার সব কাজ আমার। আর কোথাও যেতে হবে না, এই নাও পেঁপে এনেছি, আজ পেঁপে রান্না করো।
এত বড় পেঁপে! বাবা গো বাবা, এই কদিনে এত বড় পেঁপে হয়েছে! মা, আমাদের গাছের পেঁপে বলে কথা, আজ বরং পেঁপেই রান্না করো। পরের দিন রামু তার গাছ থেকে অনেকগুলো পেঁপে পেড়ে হাটে বিক্রি করতে নিয়ে গেল। এই দাদা, পেঁপে নিয়ে যান, পেঁপে, গাছের টাটকা পেঁপে, খেতে খুবই সুস্বাদু। এই গরমে পেঁপে খেলে শরীর করবে ঠান্ডা, মন করবে চাঙ্গা। কিরে রামু, তোর গাছের পেঁপে নাকি রে? হ্যাঁ গো দাদা, আমার গাছের পেঁপে, একদম টাটকা আর সুস্বাদু, কম দাম ও ভালো মান। প্রতিটি পেঁপে মাত্র 20 টাকা। দে দে দে, আমাকে একটা পেঁপে দে। কদিন ধরে হাটে পেঁপে খুঁজছি রে, কিন্তু পাচ্ছি না। তুই হাটে পেঁপে নিয়ে আসাতে বেশ উপকার হলো রে। দেখতে দেখতে রামুর পেঁপেগুলো বেশ ভালোই বিক্রি হয়ে গেল। এভাবে রোজ সে হাটে পেঁপে বিক্রি করতে লাগলো। পেঁপে বিক্রি করে তার ভালো লাভও হলো। মহাজনের সুদ সমেত ঋণের টাকাও পরিশোধ করে রামুর অভাবও আস্তে আস্তে কাটতে লাগলো। আর মাংস দিও না মা, আমি আর নেব না। কবে থেকে মাংস খেতে খেতে মুখে স্বাদ চলে গেছে। শোনো মেয়ের কথা, আগে মাংস থাকতো না তাই খেতে ইচ্ছে করতো না, আর এখন আছে বলে মুখের স্বাদ নষ্ট হয়ে গেল। মানুষ মাত্রই পরিবর্তনশীল, এটাও বুঝি জানো না? তা তোমার পেঁপে খেতে কি অবস্থা? খুব ভালো। সৃষ্টিকর্তা আমার গাছে পেঁপে দিয়ে সবকিছু একেবারে কানায় কানায় ভরে দিয়েছে। এই জন্যই তো বলি, বিপদের সময় ধৈর্য ধরতে পারে যে সৃষ্টিকর্তা তাকে ঠিক জিতিয়ে দেন। হয়েছে পাকা বুড়ি, এবার তাড়াতাড়ি খেয়ে নে দেখি। পাশের বাড়ির বুড়িমা খুব অসুস্থ, হয়তোবা উনি না খেয়ে আসে, তাকে একটু তরকারি দিয়ে আসবো। বুড়িমাটা বড্ড ভালো গো, সেই ছোট থেকে আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে। সময়ে অসময়ে বুড়িমাকে একটু দেখো। এইদিকে রতন, রঘু ও মাজিদ আখ ক্ষেতের পাশে একটা গাছের নিচে বসে রামুকে নিয়ে কথা বলছিল। কদিন আগে কলা গাছ লাগিয়ে তাতে খেলাম লস, আবার আখ লাগিয়ে আবার খেলাম লস। বাজারে আখের ছড়াছড়ি, ফ্রিতেও কেউ নিতে চায় না। হ, ঠিকই কইছত রে রতন। রামুরে দেখা আজকাল বড্ড হিংসা হয় রে। কয়দিন আগেও যে কিনা লবণ আর ভাত ছাড়া কিছুই পাইতো না, আজ পেঁপে বিক্রি কইরা মাছ ভাত খায়। এইবার এই মাঠে ওই একমাত্র পেঁপের চাষ করছে, তাই এইবার দ্বিগুণ লাভেও পেঁপে বিক্রি করতে পারছে। আমাগোর এইবার ঠকাইলো বেটায়। বেটারে একটা উচিত শিক্ষা দেওয়ান দরকার, তাই না? ঠিক কইছত, তবে কি শিক্ষা দেওয়া যায়? কি শিক্ষা দেওয়া যায়? হ্যাঁ, পাইছি 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 বুদ্ধি। কি বুদ্ধি আটলি রে মজিদ দাদা? শোনো তাহলে। খুব ভালো বুদ্ধি গো দাদা, সত্যি তুই পারিস বটে। হ, সত্যি দাদা, দাদাই খুব পারে। তাইলে সেই কথাই রইল, বেটায় সকাল সকাল আইসা হাজির হই। দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে সন্ধে নামলো। সন্ধ্যের পর তারা তিনজন রামুর পেঁপে খেতে এসে গাছের সব পেঁপে পেড়ে বস্তায় ভরতে শুরু করলো। মজিদদা, আর কত নিবা? 3 বস্তা কানাই কানাই বইরা গেছে গো। ও, বেশি হইয়া গেছে। তা চল চল চল, বস্তাগুলা ঘাড়ে ওঠা। বেটা কাল পেঁপে খেতে আইসা কি যে করব, এটা ভাবতেই খুশি লাগতাছে। আরো একটু সকালে আসলে মনে হয় ভালো হতো। হাটে পেঁপের যে চাহিদা, একটু বেশি করে পেঁপে ভাঙবো আজ। এ কি, গাছে পেঁপে এত কম লাগছে কেন? আজ তো হাটে নেবার মতো বেশি পেঁপেই নেই। কাল অবধি তো গাছে পেঁপেতে পরিপূর্ণ ছিল। এটা কি আমার মনের ভুল নাকি? না, থাক,
গাছে পেঁপে যখন নেই তখন না হয় দুদিন পরেই ভাঙবো। পার পার, ভালো ভালো দেখা সব বড় বড় পেঁপেগুলো পাইরা ভালা। আগের দিন রাজার হাটে বেশ ভালো দামে পেঁপেগুলা বিক্রি করছিলাম। দাদা, রামুরে আর পেঁপে পারতেই দেওয়া যাইব না। হ হ, ঠিকই কইস। 2 দিন পর পর রাতে আইসে আমরাই পেঁপে পাইরে নিয়ে যাবো। রোজ রোজ ওর ভাত মাছ খাওয়ার শখ পূরণ কইরা দেবো রে। পরের দিন সকালে রামু পেঁপে খেতে এসে দেখল আজও তার খেতে পেঁপে নেই। সে মন খারাপ করে বাড়ি ফিরে এলো। বাবা, ও বাবা, কি গো বাবা, কথা বলছো না কেন? ও বাবা, কি হয়েছে তোমার? মনটা ভালো নেই রে মা। কদিন ধরে কারা যেন আমার গাছের পেঁপেগুলো সব চুরি করে নিচ্ছে। এমন হতে থাকলে তো আমি আবারও পথে বসবো। চিন্তা করো না বাবা, 20 কাঠালি যে আটাগুলো আছে না পুকুর ধারে, কালোই কাটাগুলো প্রতিটা পেঁপে গাছের গোড়ায় তুমি আর আমি দিয়ে দেব। তারপর দিন বোঝা যাবে কে পেঁপে চুরি করেছে কদিন। বুদ্ধিটা বেশ কাজের। আমার লক্ষ্মীমা বুদ্ধির কারখানা। তোমার মেয়ে থাকতে কি আর এত চিন্তা করা লাগে? পরের দিন রামু ও বিনা মেদে সমস্ত পেঁপে গাছের গোড়ায় 20 কাঠালি কাটা দিয়ে রাখলো। 2 দিন পর রাতে তারা 3 জন পেঁপে পাড়তে গেল। ঠিক তখনই তারা 3 জন ক্ষেতের ভেতর ছটফট করতে লাগলো। ওরে 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 বাবারি, মরে গেলাম রে, মরে গেলাম রে। তোমার পাল্লায় চুরি করতে এসে জীবন শেষ। কি যে ব্যথা! ওরে, জীবনটা শেষ করে দিল রে। ওরে, তোরা বাঁচতে চাইলে পালা। এইটা তো 20 কাঠালি কাটা। আরে, পাটাই শেষ হয়ে গেল রে। পরের দিন গ্রামের সকলের মুখে মুখে রটে গেল রতন, মাজিদ আর রঘুর কথা। তারা পেঁপে ক্ষেত থেকে পেঁপে পাড়তে গিয়ে পায়ে 20 কাটা ফুটিয়েছে। ও দাদা, ও দাদা, দাঁড়াও গো দাদা, একটু দাঁড়াও। তোমার বাড়িতেই যাচ্ছিলাম গো। কেন গো দাদা, কি হলো হঠাৎ? কি হলো আমার বাড়িতে? আরে শোনোনি, রঘু, মজিদ আর রতনের কথা। কাল রাতেই তো ওদের 3 জনকে হাসপাতালে নিতে হয়েছে। শুনলাম তোমার ক্ষেতের পেঁপে চুরি করতে গিয়ে নাকি এই অবস্থা হয়েছে। এবার গ্রামে কি করে যে মুখ দেখাবে। যে সহ্য করে সে সবকিছুই সময় মতো পায়, বুঝলে তো দাদা। এখন চলি গো। হিংসা মানুষকে এভাবেই নিচু করে দেয়, মাটির সাথে পিষে দেয়। কারো ক্ষতি করে কেউ কখনো আজ পর্যন্ত পার পায়নি, আর পাবেও না। সৃষ্টিকর্তা বলে ওপরে তো একজন আছেন। মা, তুমি এখনো দোকান খোলনি? এত দেরি করলে কি করে চলবে শুনি? আরে বৌমা, এই তো উঠলাম। হাড় হাড্ডি সবই তো পুরনো, একটু তো সময় লাগবেই। বয়স তো আর কম হলো না, শরীরটাও তেমন আগের মতো চলে না বৌমা। এসব বলে কাজ নেই, এই সংসারে থাকতে গেলে কাজ করেই খেতে হবে। তোমাকে আমরা তো বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। এখন জলদি দোকানে যাও তো দেখি। দোকানে যদি জিলেপি না থাকে তখন ক্রেতারা চলে যাবে যে। আচ্ছা, তোমরা একটু সাহায্য করলে হয় না? আমি একা একা সব করব কেমন করে? তোমরা যদি আমার সাথে হাতে হাতে একটু কাজ করতে, আমি তাহলে আর বেশি করে জিলাপি ভাজতে পারতাম। আমরা কি আর বসে আছি? রান্নাঘরের কাজ আমাদেরই তো করতে হয়।
তুমি তো শুধু দোকান সামলাও, আমরা যদি রান্না না করি না খেয়ে থাকতে হবে সবার। যাও তো এখান থেকে, বেলা হয়ে গেল যে, এখনই দোকানে যাও। বুড়ি ধীরে ধীরে দোকানে ঢুকে জিলাপি ভাজার প্রস্তুতি নিচ্ছে। একে একে চুলা জ্বালায়, খোলা হাতে ময়দার গোলা মেশায়। আহারে, এই বয়সে আর কতদিন এমন চলবে? দুই বউ আমার খালি কাজের ভার দেয়, কেউ একবারও বলে না মা একটু বসো, আমরাই করব। এক সময় আমি কত সুন্দর হাতের কাজ করতাম, পুরো গ্রাম বলতো এই বুড়ি কি মিষ্টি বানায়। আর এখন নিজের বৌমারাও মানে দেয় না। তেল গরম হয়, বুড়ি গোলা দিয়ে জিলাপি বানাতে শুরু করে। গরম তেলের ফোঁটা ছিটকে হাত পুড়ে যায়। উফ, দেখো কপাল, এই বয়সে কি শরীরের আর এত ধকল সয়? দুই ছেলের বউ, তাও কারো মনে মায়া নেই, একবারও ভাবে না মা যে আমাদের জন্য এত করছে, তাকে একটু সাহায্য করি। বুড়িমা, এক প্লেট জিলাপি দাও দিইনি, গরম গরমটি দিবা কিন্তু। এই নাও বাবা তোমার জিলাপি, স্বাদ একবার খেয়ে দেখো। আমার জিলাপির মতো এত স্বাদের জিলাপি আর কোথাও পাবে না। ঠিক কইছো বুড়িমা, তোমার মতো করে এমন জিলাপি এই গ্রামে আর কেউ বানাবে পারে না। আহারে, ক্রেতারা তো আমার জিলাপির এত প্রশংসা করে, কিন্তু নিজের বাড়িতে কেউ বলে না মা তুমি এত পরিশ্রম করো। হে আল্লাহ, তুমি কি আমাকে একটু শান্তি দেবে না? এই সংসারে আমার কেউ নেই যে আমার কষ্ট বুঝবে। বুড়ি ক্লান্ত শরীরে আবারও জিলিপি ভাজতে শুরু করে। সারাদিন জিলিপি বিক্রি করে রাতে বুড়ি বাড়ি ফেরে। মা, এসে গেছো? আজ কেমন বিক্রি হলো? বিক্রি খারাপ হয়নি, কিন্তু সারাদিন দাঁড়িয়ে থেকে কোমরটা একদম ভেঙে গেছে। কোমর ভাঙার কথা বললে তো আর কাজ হবে না। টাকা বের করো দেখি, কত হলো আজ? এই নাও, যা হয়েছে সব এখানে। এই টাকায় কি করে হবে শুনি? বাজারের দাম বেড়েই চলেছে, এই টাকায় কি আর সংসার চলে নাকি? দোকানে গিয়ে কি তুমি বিশ্রাম করো নাকি? হ্যাঁ, একটু বেশি জিলাপি ভাজতে পারো না? আর কত ভাজবো বৌমা? সারাদিন গরম তেলের ধোয়া আর ভারী কাজের চাপে শরীর একদম জবু থবু হয়ে যায়। 3 বেলার খাবার তো ঠিকই খাও, কাজের বেলায় যত বাহানা। আমি যা করি এই সংসারের জন্যই তো করছি, কিন্তু আমিও তো মানুষ, শরীরে আর কুলোয় না। যদি তোমরা একটু সাহায্য করতে। আমরা সাহায্য করব, আর আমাদের কাজগুলো কে করবে শুনি? মা, আমরা অনেক ভেবেছি, এভাবে তো আর সংসার চলতে পারে না। কি বলছো বৌমা? আমি তো সব করি। তুমি আমাদের জন্য যা করো তা যথেষ্ট নয়। বয়স হয়েছে, কাজ করতেও পারো না ভালোভাবে, আমাদেরও তো সংসার চালাতে হবে। বৌমা, তোমাদের জন্যই তো এত কষ্ট করি, জিলাপি ভাজি বিক্রি করি, এই টাকায় তো সংসার চলে। সেটা আমাদের জন্য যথেষ্ট না। তোমার বয়স হয়েছে, আর তোমাকে দেখাশোনা করার সময় আমাদের নেই। তুমি বাড়ি ছেড়ে চলে যাও। কোথায় যাব বৌমা? এই তো আমার ছেলেদের বাড়ি, এখানে যদি থাকতে না পারি কোথায় জায়গা হবে আমার? আমরা জানি না, তুমি যেখানে খুশি সেখানে যাও। তোমরা কি একবারও ভাবলে না এই বয়সে আমি কোথায় যাব? আমার যা কিছু ছিল সব তোমাদের সংসারের জন্য দিয়েছি। অত কথা বলে লাভ নেই, কাল সকালেই তুমি তোমার ব্যবস্থা করবে, আমরা আর তোমার বোঝা টানতে পারবো না। হায় আল্লাহ, নিজের সংসারে থাকার জন্য
আমাকে এই কথা শুনতে হলো? আর কি এই পৃথিবীতে আমার কোনো জায়গা নেই? সকালবেলা বুড়ি বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ি ছেড়ে একা জঙ্গলের ধারে এসে বসে। বুড়ি মাটিতে বসে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর এক সাধু বাবা এসে তাকে দেখতে পায়। মা, তুমি এখানে বসে কাঁদছো কেন? এই ভোরবেলায় তুমি জঙ্গলে কি করছো? আপনি কে বাবা? আমি একজন সন্ন্যাসী, এই জঙ্গলে ধ্যান করি। কিন্তু কিন্তু তোমাকে দেখে মনে হলো তুমি খুব কষ্টে আছো। কি হয়েছেটা কি, আমাকে একটু বলো তো। কি বলবো বাবা, আমার এই বয়সে আমাকে আমার ছেলের বউরা বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন? তুমি তো তাদের জন্য সারাদিন খাটাখাটনি করো, তাই না? হ্যাঁ বাবা, সারা জীবন তাদের জন্য সব কিছু করলাম। সারাদিন দোকানে জিলাপি ভাজি বিক্রি করি, সেই টাকায় সংসার চলে। অথচ আজ তারা বলে আমি তাদের বোঝা হয়ে গেছি। হায় মানব জাতি, যারা তোমার পরিশ্রমে দিন কাটায় তারাই আজ তোমাকে ত্যাগ করলো। আমার ছেলেরা তো দিনভর কাজে বাইরে থাকে, বউদের কথাই সব সময় মানে, আর তাদের কাছে আমি যেন বোঝার মতো হয়ে গেছি। মা, তুমি চিন্তা করো না, তোমার এই কষ্ট আমি দূর করতে চাই। কিভাবে বাবা? আমি তো আর শক্তি পাই না, একা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি। আমি তোমাকে একটা বিশেষ মন্ত্র শেখাবো। এই মন্ত্রের শক্তি এমনই যে যখন তুমি জিলাপি ভাজবে তখন তোমার চারটা হাত হয়ে যাবে। 4টা হাত? এটা কি করে সম্ভব বাবা? হ্যাঁ মা, সম্ভব। সৃষ্টিকর্তার কাছে সবকিছুই যে সম্ভব। তবে মনে রেখো, এই মন্ত্র কেবল সৎ কাজেই ব্যবহার করবে, আর কারো ক্ষতি করার জন্য না, ঠিক আছে? বাবা, আমাকে শেখান সেই মন্ত্র, আমি আর কারো বোঝা হতে চাই না। সাধু বাবা মন্ত্র 3 বার পাঠ করে বুড়িকে শেখান। মা, যখন তুমি জিলাপি ভাজবে তখন মনের মধ্যে এই মন্ত্রটা পাঠ করবে, আর তোমার শরীরে তখনই 4টে হাত তৈরি হবে। এতে করলে তুমি বেশি বেশি কাজ করতে পারবে। কিন্তু মনে রাখবে, কখনো অহংকার করবে না কিন্তু, ঠিক আছে? ধন্যবাদ বাবা, আপনি না থাকলে আমার এই অসহায় অবস্থার কোনো সমাধান হতো না। শোনো মা, সৃষ্টিকর্তার কাছে সবসময় কৃতজ্ঞ থেকো, আর নিজেকে কখনো ছোট মনে করো না। যাও যাও, এবার বাড়ি ফিরে যাও, তোমার জীবন আবার নতুন করে শুরু করো। তখনই সাধু বাবা সেখান থেকে চলে যান। বুড়িও বাড়ি ফিরে যায়। বুড়ি দোকানে এসে চুলা জ্বালায়, ময়দার গোলা বানিয়ে জিলিপি ভাজার প্রস্তুতি নেয়। মনে মনে সাধু বাবার কথা মনে পড়ে। ধীরে ধীরে মন্ত্র পাঠ করা শুরু করে। আরে এ কি, আমার সত্যি 4টে হাত হয়ে গেছে? এটা কি সত্যি, না আমার চোখের ভুল? হায়, সাধু বাবার মন্ত্র সত্যি কাজ করেছে। এখন আমি অনেক বেশি জিলাপি ভাজতে পারবো। বুড়ি নিজের 2 হাত দিয়ে চুলার পাশে থাকা জিনিসপত্র ধরার চেষ্টা করে। নতুন হাত দুটি তেল, চামচ আর জিলিপির গোলা তুলে নেয়। বুড়ি চুলার উপর একসঙ্গে 4টি হাত দিয়ে জিলিপি ভাজতে শুরু করে। চারপাশে তেলের ফোঁটা আর মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছে। দোকান ক্রেতায় ভরে গেছে। বুড়ির জিলিপি ভাজা দেখে পাশের দোকানের মতির সন্দেহ হতে থাকে। আরে এই কি দেখতাছি, বুড়ি তো আগের চেয়ে 10 গুণ বেশি জিলাপি বানাইতে আছে। এমনি এত দ্রুত কেমনে সম্ভব? যাই যা দেখি তো।
ও বুড়িমা, আজকাল তো তোমার ব্যবসা মনে হইতাছে বেশ জমে উঠছে। এত দ্রুত কেমনে কাজ করবা পারতাছ তুমি? আরে মতি, এটা তো সবই আল্লাহর দয়া। ওনার কৃপায় আমার কাজ আরো সহজ হয়ে গেছে। এইটা আবার কেমন কথা? আগে তো তোমার কাজ করতে এত সময় লাগতো, কিন্তু এখন এত তাড়াতাড়ি কেমনে করতাছ তুমি? আহা, এটা পরিশ্রম আর প্রার্থনার ফল। আল্লাহ যদি চান সব কিছু সম্ভব। মতি নিজের মনের সন্দেহ আরো গভীর করে। কিছু তো একটা ব্যাপার আছে, আমি এর আসল রহস্য বের করবই। পরদিন মতি খুব ভোরে এসে বুড়ির দোকানের পেছনে লুকিয়ে পড়ে। চারদিক অন্ধকার থাকলেও বুড়ি দোকান খুলে কাজে লেগে যায়। মতি এক কোণ থেকে তাকে দেখতে থাকে। আইজ বুড়ির সব রহস্য ফাঁস করবো। বুড়ি দোকানের ভেতরে চুলা জ্বালিয়ে জিলিপি ভাজার প্রস্তুতি নেয়। তারপর চুপচাপ চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করতে শুরু করে। মন্ত্র শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বুড়ির শরীরে নতুন দুটি হাত গজায়। আরে আমি কি চোখে ভুল দেখতাছি? বুড়ির সাইডটা হাত বাইরে এলো। এইটা কেমনে সম্ভব? এ তো কোনো সাধারণ ব্যাপার না, এটা নিশ্চয়ই কোনো ধরনের জাদু। যাই, আমিও মন্ত্রটা শিখাই। এইবার আমিও বুড়ির মতন জিলাপি ভাজবার পারুম। আজ আমি দেখুম সত্যি বুড়ির মতো আমারও সাইডটা হাত হয় কিনা। এখন চোখ বন্ধ কইরা মন্ত্রটা পাঠ করা শুরু করি। আরে এইটা তো কাজ করতেছে, আমারও তো 4টা হাত হইছে। আর এখন আমি বুড়ি চেয়েও বেশি জিলাপি বানামু। আমার দোয়ানে এখন ক্রেতার ভিড় লাগেই থাকবো। আচ্ছা, একবার তো মন্ত্র পড়লাম, আর দেহ কি দুর্দান্ত কাজ হইতাছে। আচ্ছা, আমি যদি আবারও মন্ত্র পড়ি তাইলে কি আরো বেশি হাত হইব? তখন তো অনেক জিলাপি বাঁচতে পারুম এক লগে, লাভ হইব, অনেক টাকাও আইব। এইবার আমি 6 হাত দিয়া কাজ করবা পারুম, আরো বেশি জিলাপি বাঁচবার পারুম। তখন আমার ব্যবসা জইমা বইব, আর কেউ আমারে থামাইতে পারবো না, আর কেউ না। আমি যা চাই তা সব পামু তখন। আমি যদি আরো হাত পাই তুইলে আরো বেশি জিলাপি বাঁচতে পারুম, আরো বেশি টাকা কামামু, ব্যবসা হইব অনেক বড়। একবার তো মন্ত্র পড়লাম, এখন আমার আরো হাত চাই। মতি আবারও মন্ত্র পড়তে শুরু করে। এইবার সে অতিরিক্ত লোভে মন্ত্রটি বারবার পড়তে থাকে। এবার মতির শরীরের সমস্ত জায়গা থেকে হাত বের হতে থাকে। তার পা, মাথা, বুক সব জায়গা থেকে হাত বের হয়ে আসতে থাকে। তার শরীরের প্রতিটি অংশে হাত ছড়িয়ে পড়ে। আচ্ছা, এইটা কি হইতাছে? এত হাত তো আমি চাই নাই। হায়লা, এত হাত কই চাইব? আমি তো এই সব সামলাইবার পারতাছি না। আমি কি করলাম? অতিরিক্ত লাভে সব শেষ কইরা দিল আমারে। তো এখন আমাকে এখনই বুড়ির কাছে যাইতে হইব। বুড়িমা, ও বুড়িমা, তুমি আমারে বাঁচাও বুড়িমা। আরে মতি, তোমার শরীরের কি অবস্থা? এসব কি হলো তোমার? বুড়িমা, আমি তো তোমার মন্ত্র শিক্ষা লইছিলাম। প্রথমে অনেক হাত হইছিল, ব্যবসা ভালোই চলতাছিল। এরপর আমার লোভ বাইরায় যাওয়াতে আমি আরো হাত চাইছিলাম। বারবার মন্ত্র পড়তে পড়তে আইজ আমার শরীরের সব জায়গার থেকেই তো হাত বাইরে আইছে। আমি তো আর কিছু করবা পারতাছি না এখন। তোমার লোভই তোমাকে এই অবস্থা তৈরি করেছে। একেবারে নিজের ক্ষমতা চাওয়ার পর যদি তুমি আরো চাও, তাহলে সেটা তোমার ধ্বংস ডেকে আনে। বুড়িমা, আমি বুঝবার পারছি বুড়িমা, কিন্তু কিন্তু আমি কি কিছু করতে পারুম? আমার শরীরের এত হাত নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে পড়ছে। আমি তখন খুব ভয় পাইতাছি বুড়িমা।
আমি বুঝবার পারছি, আমি লোভ করছিলাম, অতিরিক্ত চাইছিলাম, আর এখন এখন সবটাই আমার বিপদ হয়ে দাঁড়াইছে। তুমি আমারে বাঁচাও বুড়িমা, তুমি আমারে বাঁচাও। জঙ্গলে এক সাধু বাবার থেকে তুমি তার কাছে যাও, এই বিপদ থেকে সেই তোমাকে বাঁচাতে পারবে। প্রভু, আমি ভুল করছি, লোভের কারণে আমি নিজের জীবন নষ্ট করে ফেলাইছি। এখন এখন আমি শুধরাইবার চাই প্রভু। বুড়িমা আমারে কইছেন আপনার কাছে আইতে। তুই তুই কেন এসেছিস মতি? হ্যাঁ, তুই কি লোভ করেছিস আর আর এখন তার ফল পাচ্ছিস? হ বাবা, আমি লোভ করছিলাম। প্রথমে যখন আমার 4টা হাত হইছিল, মনে হয়েছিল আমি সব কিছু পামু, কিন্তু যখন আমি আরো বেশি চাইবার শুরু করলাম, তখন তো সব কিছু এলোমেলো হয়ে গেল গা। অন আমি জানি শক্তি চাওয়ার আগে অন্তর থেকে শুদ্ধ হইতে হয়। আমি সবকিছু ঠিক করবার চাই আবার বাবা, আমার সাহায্য করেন। এটাই তো মূল কথা। তুই যখন নিজের ইচ্ছা শক্তি আর মনকে নিয়ন্ত্রণ করতে শিখবি, তখনই প্রকৃত শক্তি আসবে। তোর লোভ তোকে অন্ধ করে দিয়েছে। আমার এইবারের মতো ক্ষমা করে দেন বাবা, এমন ভুল আমি আর কখনো করুম না জীবনে, আর কখনো না। আপনি আমার বাঁচান বাবা, আপনি আমার বাঁচান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইবারের মতো তোকে ক্ষমা করলাম। এই নে 1 হাঁড়ি পানি। এই পানি দিয়ে গোসল করলে তুই ভালো হয়ে যাবি। যা, এখন যা এখান থেকে। সাধুর দেয়া পানি দিয়ে গোসল করে মতি ভালো হয়ে যায়। এদিকে বুড়ির বউরা তাদের নিজের ভুল বুঝতে পারে। মা, আমাদের গর্ব আর আত্মসম্মান আমাদের অন্ধ করে দিয়েছিল। তোমার প্রতি আমরা অন্যায় করেছি, আমরা বুঝতে পারিনি তুমি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। মা, আমরা তোমার কষ্ট বুঝতে পারিনি, শুধু নিজের দিকে নজর দিয়েছিলাম, কিন্তু তোমার অবস্থা বুঝিনি। আমরা ক্ষমা চাচ্ছি। মা, তুমি বাড়ি ফিরে আসো, আমরা তোমার পাশে থাকবো। তোমরা নিজের ভুল বুঝতে পেরেছো, এই অনেক। আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, তোমরাই তো আমার মেয়ে। মা, এখন থেকে আমরা তোমার পাশে থাকবো, আমরা তোমাকে আর কষ্ট দেব না মা।